মাটির বহু নিচে এক অন্ধকার কংক্রিটের বাংকার। টিউবলাইটের ঠান্ডা আলোয় ঝলসে উঠছে সারি সারি দুমড়ে মুচড়ে যাওয়া মেটালিক কঙ্কাল। আমেরিকান আর ইসরায়েলি তৈরি মরণাস্ত্রের কঙ্কাল। ড্রোনের ভাঙা ডানা, ইঞ্জিনের খণ্ড বিখণ্ড টুকরো, আর তার ঠিক মাঝখানে ধুলোবালি মাখা একটি জিনিস ঝুলছে, মার্কিন বিমান বাহিনীর অহংকার F-15E স্ট্রাইক ইগলের পাইলট ইজেকশন সিট আর ককপিটের ক্ষতবিক্ষত ছাদ। ইসলামী রিভলিউশনারি গার্ড কোর IRGC এই প্রদর্শনীর নাম দিয়েছে ব্যাটলফিল্ড অফ স্পয়েলস। কিন্তু এটা শুধু কোনো সাধারণ প্রদর্শনী নয়, এটি ওয়াশিংটন আর তেল আবিবের গালে সজোরে কষে দেয়া এক ঐতিহাসিক চর। পারস্যের গোপন আস্তানায় ইরান গোটা বিশ্বকে দেখাচ্ছে তাদের সামরিক চমক, যেখানে ধুলোয় মিশে গেছে পেন্টাগনের শত শত বিলিয়ন ডলারের প্রযুক্তির বড়াই। ঘটনা 2026 সালের 3রা এপ্রিল। পারস্যের আকাশসীমায় ঢুকতে ফাঁদে পড়ে যায় মার্কিন বিমান বাহিনীর অন্যতম সেরা অস্ত্র F-15E স্ট্রাইক ইগল। পেন্টাগন ভেবেছিল তাদের এই বহুমুখী ফাইটার জেট অদৃশ্য ছায়া মূর্তির মতো পার হয়ে যাবে, কিন্তু আকাশে তখন উৎপেতে ছিল ইরানের একাধিক গোয়েন্দা ড্রোন। মার্কিন ফাইটার জেটটির প্রতিটি মুভমেন্ট তার GPS কোঅর্ডিনেট, গতিবেগ আর উড্ডয়নের দিক মুহূর্তের মধ্যে লাইভ ট্র্যাক করতে শুরু করে ইরানের ড্রোনগুলো। সেই নিখুঁত ডেটা সরাসরি পৌঁছে যায় পেছনের মিসাইল কমান্ডের কাছে। ঠিক তখনই কাঁধে রেখে ব্যবহারযোগ্য চীনা প্রযুক্তির এক মারাত্মক ইনফ্রারেড মিসাইল সোজা ধেয়ে যায় বিমানটির দিকে। F-15E এর প্রতিরক্ষা ব্যবস্থা পাইলটদের সতর্ক করার জন্য সময় পেয়েছিল মাত্র আধ সেকেন্ডেরও কম। কিন্তু কারণ কি? যে বিমানে পুরো দুনিয়া কাঁপে, সেই F-15E-তে কোনো মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম ছিল না। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বিমানে। পাইলটরা ইজেক্ট করে কোনো মতে ইরানি ভূখণ্ডে আত্মগোপন করেন। কিন্তু আসল নাটক তখনও বাকি ছিল। ভূপাতিত 2 পাইলটকে উদ্ধার করতে মধ্যপ্রাচ্যের আকাশে ঝড় তুলে নেমে আসে মার্কিন কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন। পেন্টাগন ভেবেছিল তারা সিনেমাটিক কায়দায় পাইলটদের ছিনিয়ে আনবে, কিন্তু তাদের জন্য অপেক্ষা করছিল এক সামরিক বিপর্যয়। উদ্ধার মেশিনে আসে একটি 8-ton অ্যাটাক জেট, মাঝ আকাশে এই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাটিতে ল্যান্ড করা 2টি বিশাল MC-130 পরিবহন বিমান আর বেশ কয়েকটি H-6 লিটল বার্ড হেলিকপ্টারকে ইরানি ফোর্সের ভারী গোলাবর্ষণ আগুনের খেলায় ছাই বানিয়ে দেয়। 2 জন পাইলটকে বাঁচাতে গিয়ে আমেরিকা হারিয়ে বসে এক আস্ত আকাশবহর। মার্কিন গণমাধ্যমগুলোর রিপোর্ট যা বলছে তা পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী আমেরিকা ইতোমধ্যে তাদের মোট বহরের প্রায় 1/3, অর্থাৎ অন্তত 45টি MQ-9 রিপার ড্রোন চিরতরে হারিয়েছে, যার এক একটার দাম $3 থেকে $5 কোটি। শুধু ড্রোন খাতেই মোট ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে $130 কোটি বেশি। পাশাপাশি CNN এর রিপোর্ট যেন আগুনে আরো ঘি ঢালছে। মধ্যপ্রাচ্যে ইরানি হামলা সামলাতে গিয়ে আমেরিকা তাদের সবচেয়ে আধুনিক থার্ড ক্ষেপণাস্ত্রের প্রায় 80% এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের অর্ধেকের বেশি খালি করে ফেলেছে। ড্রোনবহর পঙ্গু, ক্ষেপণাস্ত্রের গুদাম ফাঁকা। পেন্টাগনের মুখপাত্ররা প্রকাশ্যে সব ঠিক আছে বলে সাফাই গাইলেও শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেন কিন্তু আর চাপ সামলাতে পারছেন না। তিনি স্পষ্ট সতর্ক করেছেন, ইরানের বিরুদ্ধে যদি আমেরিকান সমস্ত মিসাইল আর ড্রোনের মজুদ শেষ হয়ে যায়, তবে চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়া যদি হঠাৎ আঘাত হানে, তবে ওয়াশিংটনের হাত কিন্তু পুরোপুরি খালি থাকবে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো যখন একের পর এক নেঁপে উঠছে, তখন পরিষ্কার হয়ে যাচ্ছে এটা আর শুধু সংঘর্ষ নয়, এটা শক্তির খেলা। আর সেই খেলায় ইরান খেলছে নিজের নিয়মে। এই যুদ্ধে তেহরান যে কৌশল নিয়েছে সেটাই এখন সবচেয়ে আলোচিত। 3 স্তরের হামলার ছক। সাধারণ কোনো পাল্টা আঘাত নয়, বরং সুপরিকল্পিত, ধারাবাহিক এবং ধ্বংসাত্মক আক্রমণের এক ব্লুপ্রিন্ট। এর মাধ্যমে ইরান শুধু প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেঙে দিচ্ছে ধাপে ধাপে। প্রথম স্তর, হঠাৎ আঘাত, দ্রুত ধ্বংস। IRGC তাদের ক্রুজ মিসাইল দিয়ে সরাসরি আঘাত হানে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়। বাহরাইনের আলী শাখির বিমান ঘাঁটি, যেখানে মার্কিন ড্রোন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হতো, সেই কেন্দ্রেই নেমে আসে আগুন। একের পর এক মিসাইল হামলায় মুহূর্তে অচল হয়ে যায় সেই ঘাঁটি। এই ধাপের লক্ষ্য একটাই, শত্রুর চোখ অন্ধ করে দেয়া। দ্বিতীয় স্তর, সরবরাহ লাইনে আঘাত। যুদ্ধ শুধু সম্মুখ সারিতে জেতা যায় না, জেতা যায় সরবরাহ ভেঙে দিয়ে। ইরান ঠিক সেটাই করছে। বাহরাইনের সালমান বন্দরে থাকা মার্কিন নৌ প্রস্তুত কেন্দ্র, যেখানে টাস্ক ফোর্স 59-এর জাহাজগুলো প্রস্তুত করা হয়, সেখানে হামলা চালিয়ে সরাসরি তাদের লজিস্টিক শক্তিকে ধ্বংস করে দিচ্ছে IRGC। এতে করে শুধু বর্তমান যুদ্ধ নয়, ভবিষ্যৎ অপারেশনও ঝুঁকির মুখে পড়ছে।
তৃতীয় স্তর অপারেশনাল ক্ষমতা ধ্বংস। কুয়েতের আরিফজান ঘাঁটি, যেখানে মার্কিন বিশেষ বাহিনীর সরঞ্জাম ও সাপোর্ট সিস্টেম রাখা হয়, সেটিও রক্ষা পায়নি। মিসাইলের পর মিসাইল এসে ধ্বংস করে দেয় হ্যাঙ্গার, সরঞ্জাম, যোগাযোগ ব্যবস্থা। ফলে মাঠে থাকা সৈন্যরা হয়ে পড়ে কার্যত অসহায়। এই ধাপের উদ্দেশ্য শত্রুকে পুরোপুরি অচল করে দেয়া। এই 3 স্তরের হামলা একসাথে মিলে তৈরি করেছে এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে প্রতিপক্ষ শুধু আঘাত পাচ্ছে না, বরং প্রতিরোধ করার ক্ষমতাও হারাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তির উৎস কোথায়? উত্তরটা লুকিয়ে আছে ইরানের অবিরাম প্রস্তুতিতে। যুদ্ধ চললেও থেমে নেই তাদের অস্ত্র উৎপাদন, বরং আরো বেড়েছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন, উন্নত প্রযুক্তি, সবকিছুতেই গতি বাড়িয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষা নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, এই যুদ্ধ তাদের শিখিয়েছে দূরত্ব কোনো বাধা নয়, প্রযুক্তিই আসল শক্তি। আর এই প্রযুক্তির জোরে আজ ইরান শুধু নিজের সীমান্তে নয়, পুরো অঞ্চলে প্রভাব বিস্তার করছে। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান ক্রমশ আক্রমণাত্মক। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্ব পথ এবং তেল সমৃদ্ধ খার্ক দ্বীপ এখন তাদের প্রধান লক্ষ্য। এই অঞ্চল দখল মানেই বৈশ্বিক অর্থনীতির উপর নিয়ন্ত্রণ, আর সেই লক্ষ্যেই তারা হুমকি দিচ্ছে স্থল অভিযানে। কিন্তু প্রশ্নটা এখানে, তেহরানের প্রতিরোধ ভেঙে কি সত্যিই এগোনো সম্ভব? ইরান যে বার্তা দিচ্ছে তা একেবারে পরিষ্কার। এই যুদ্ধ যতদিনই চলুক, প্রতিটি দিনই প্রতিপক্ষের জন্য হবে আরো কঠিন। IRGC সরাসরি জানিয়ে দিয়েছে, শেষ দিন পর্যন্ত মিসাইল ও ড্রোন বর্ষণ চলবে। এটা শুধু হুমকি নয়, এটা আত্মবিশ্বাস। কারণ তারা জানে তাদের অস্ত্র ভান্ডার এখনো পূর্ণ, তাদের কৌশল এখনো কার্যকর। বিশ্লেষকদের মতে ইরানের এই ধারাবাহিক হামলা কোনো আকস্মিক প্রতিক্রিয়া নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। লক্ষ্য, পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধীরে ধীরে মুছে ফেলা। এ কারণেই তেহরান আপোষের কোনো ইঙ্গিত দিচ্ছে না, বরং প্রতিটি হামলার মাধ্যমে তারা দেখিয়ে দিচ্ছে, চাপ যত বাড়বে, জবাবও তত কঠোর হবে। রাতের অন্ধকার ছেড়ে আলোর রেখা টেনে কিয়েভের আকাশে নেমে এলো মৃত্যুর বার্তা। রাশিয়া যখন ওরিশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইউক্রেনের রাজধানীর বুকে, তখন বিশ্বের কাছে আরও একবার স্পষ্ট হলো, মস্কো এই যুদ্ধে শুধু খেলছে না, খেলা বদলে দিচ্ছে। 4 বছর ধরে চলা রক্তক্ষয়ী এই সংঘাতে তৃতীয়বারের মতো ব্যবহৃত হলো এই মারণাস্ত্র। আর প্রতিবারই প্রশ্নটা উঠেছে, এই ক্ষেপণাস্ত্র ঠেকাবে কে? ওরিশনিক, বাংলায় যার অর্থ হেজেল গাছ, নামে যতটা নিরীহ শোনায়, মারণ ক্ষমতায় ততটাই ভয়ঙ্কর। এটি মূলত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র RS-26 রুবেজ এর কোল থেকে জন্ম নেওয়া এক মধ্যম পাল্লার দানব। পুতিনের অস্ত্রাগারে এটি এমন একটি তাস, যেটি একবার ছুড়ে দিলে প্রতিপক্ষের কাছে কার্যত কোনো জবাব নেই। বিশেষজ্ঞরা বলছেন, এটি পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম, অর্থাৎ একটি অস্ত্র 2 রকম মৃত্যুর হুমকি। এই ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব। পুতিনের সেই দাবি এখন শুধু হুমকি নয়, কিয়েভের আকাশে পোড়া দালানের গল্প হয়ে দাঁড়িয়ে আছে। ওরিশনিকের সবচেয়ে বড় শক্তি তার গতি। ঘন্টায় 12,000 কিলোমিটারেরও বেশি বেগে ছুটে আসা এই ক্ষেপণাস্ত্রকে ম্যাক 10-এর বেশি গতিসম্পন্ন বলা হয়, অর্থাৎ শব্দের চেয়ে 10 গুণ দ্রুত। চোখের পলক ফেলার আগেই লক্ষ্যবস্তুতে পৌঁছে যায় এই আগুনের তীর। কিন্তু আরও ভয়ের কথা হলো, এটি মাঝ আকাশেই গতিপথ পরিবর্তন করতে পারে। যে কোনো প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটিকে ধাওয়া করা পাথর ছুঁড়ে বুলেট ঠেকানোর মতোই অর্থহীন। এক নয়, একসঙ্গে 6টি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে ওরিশনিক। আর প্রতিটি ওয়ারহেড আবার ভেঙে পড়তে পারে একাধিক ছোট উপ অস্ত্রে, যেন একটি বোমা থেকে জন্ম নেয় আরও কয়েকটি বোমা। একটি বিশাল এলাকা জুড়ে একই মুহূর্তে কয়েকটি ভিন্ন লক্ষ্যে আঘাত করার এই সক্ষমতা একে সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে আলাদা করে সম্পূর্ণ ভিন্ন একটি বিভাগে দাঁড় করায়। 500 থেকে 5,500 কিলোমিটার পর্যন্ত পাল্লার এই অস্ত্র পশ্চিম ইউরোপের বেশিরভাগ শহরকেও তাত্ত্বিকভাবে নাগালের মধ্যে রাখে। এই ক্ষেপণাস্ত্রের আত্মপ্রকাশ ঘটেছিল 2024 সালের 21 নভেম্বর। সেদিন রাশিয়ার অস্ট্রাখান অঞ্চলের কাপুস্টিন ইয়ার পরীক্ষা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করে ইউক্রেনের ডিনিপ্রো শহরের একটি সামরিক শিল্প কারখানাকে গুঁড়িয়ে দেওয়া হয়। সেটি ছিল রণক্ষেত্রে ওরিশনিকের প্রথম পদধ্বনি, যা পশ্চিমা জোটের মেরুদণ্ডে একটা কাঁপুনি দিয়ে গিয়েছিল। তারপর থেকে প্রতিটি ব্যবহারেই রাশিয়া একটাই বার্তা দিয়ে এসেছে, আমাদের আটকাবে কে? পুতিন নিজেই দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেডের বদলে সাধারণ ওয়ারহেড ব্যবহার করলেও এর ধ্বংস ক্ষমতা একটি পারমাণবিক বিস্ফোরণের সমতুল্য। পশ্চিমা বিশ্লেষকরা এই দাবিকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিতে চাইছেন। 2024 সালে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এটিকে পরীক্ষামূলক আখ্যা দিয়ে বলেছিলেন, রাশিয়ার হাতে এই অস্ত্র খুব বেশি নেই, তাই যুদ্ধের গতি বদলে দেওয়ার সক্ষমতা এর নেই। কিন্তু কথা হলো, সংখ্যা কম হলেই কি ভয় কম? ওরিশনিক রাশিয়ার জন্য শুধু একটি অস্ত্র নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। শত্রুর দরজায় কড়া নাড়া, এবং সেই কড়া নাড়ার শব্দ এখন ন্যাটোর বৈঠক ঘর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এটি রাশিয়ার একটি অট্টালিকা।
মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের 1000 মাইল দূরে অবস্থিত। এই প্রাসাদটির মধ্যে রয়েছে একটি উচ্চ নিরাপত্তা বাংকার, যা তৈরি করা হয়েছে পুতিনের সুরক্ষা নিশ্চিত করার জন্য। 15 ইঞ্চি পুরু কংক্রিটের দেয়াল, যেগুলো বিস্ফোরণ প্রতিরোধী, 2টি ভিন্ন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, এগুলি একরকম যুদ্ধকালীন সুরক্ষা। টানেলও রয়েছে। প্রাসাদের নিচে পাহাড়ের মধ্যে 130 থেকে 200 ফুট দীর্ঘ 2টি গোপন সুড়ঙ্গ, যাতে কোনো দুর্যোগের সময় পুতিন দ্রুত পালাতে পারেন। কিন্তু এর মধ্যে আর কি আছে? একটি চলমান পথ, যা বাংকার থেকে সরাসরি কৃষ্ণ সাগরের সৈকতে নিয়ে যায়, পুতিনকে দ্রুত পালাতে সাহায্য করবে। এই সুড়ঙ্গগুলির মধ্যে একাধিক বায়ু চলাচল শ্যাফট রয়েছে, রাসায়নিক আক্রমণের ক্ষেত্রে বাতাসকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। তাজা পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন লাইন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা কি নেই। সবচেয়ে মজার বিষয়, বিদ্যুৎ, ইন্টারনেট এবং ফোনের জন্য ব্যবহৃত কেবল সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে। যদি কিছু ঘটে তাহলে সব কিছুই চালু থাকবে। প্রাসাদে রয়েছে একটি বিশাল অতিথি ঘর, একটি গির্জা এবং একটি লাউঞ্জ, যার মধ্যে একটি স্ক্রিপার পোলো রয়েছে। এসবই পুতিনের বিলাসিতার নিদর্শন। 2010 সালের শুরুতে একটি রাসায়নিক নির্মাণ সংস্থা মেট্রো স্টাইল পুতিনের প্রাসাদ এবং বাংকার খননের কাজ শুরু করেছিল। 10 বছর ধরে এই কাজ চলেছে। সেই সময়ই পুতিন তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে ছিলেন, বিশেষ করে যখন তিনি পশ্চিমের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছিলেন। 2022 সালের মার্চ মাসের শেষ দিকের ঘটনা। 2টি বিমান রাশিয়ার আকাশে অদ্ভুতভাবে উড়ছিল। বিমানগুলো সাধারণত মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং সোচির মধ্যে যাতায়াত করত। কিন্তু তখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের 1 মাস পরে এই 2টি বিমান ভিন্ন এক রুটে উঠছিল। একটি ইয়েকাতেরিনবার্গ আর অন্যটি ম্যাগনিটোগোর্স্কে। কেন এই অদ্ভুত যাত্রা? ইয়েকাতেরিনবার্গ উফা ম্যাগনিটস্কার্স্কের মধ্যে এক রহস্যময় পাহাড় ইয়ানমান্তাউ, যা নিয়ে অনেকের ধারণা এখানে একটি গোপন বাংকার রয়েছে। ইয়ামান্তাউ দক্ষিণ উরালের সর্বোচ্চ পর্বত। কিছু মানুষ বিশ্বাস করেন এটি রাশিয়ার রাজনৈতিক আভিজাত্যের জন্য একটি ভূগর্ভস্থ সুরক্ষিত স্থান। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েতরা এখানে একটি বিশাল বাংকার তৈরি করেছিল, যেখানে রাজনৈতিক নেতা এবং সেনা কর্মকর্তারা পারমাণবিক আক্রমণের সময় আশ্রয় নিতে পারবেন। কিন্তু 1990-এর দশকে মার্কিন গোয়েন্দা উপগ্রহের মাধ্যমে জানা যায় যে রাশিয়া এই বাংকারে আবার কাজ শুরু করেছে। 30 বছর পরও কেউ বলছেন এখানে নির্মাণ কাজ দ্রুত চলছে। 2021 সালে মেজগোরিয়ে নামক শহরে ভারী নির্মাণ যানবাহন দেখা যায়, যার মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি চুক্তিবদ্ধ কোম্পানি কাজ করছিল। এগুলোর উদ্দেশ্য ছিল একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্সের সম্প্রসারণ। পুতিনের প্রাসাদ অত্যন্ত গোপন এবং মহামূল্যবান, মূলত একটি সুরক্ষিত বাংকারের অংশ বলে ধারণা করা হয়। প্রয়াত নাভালনি এই প্রাসাদ নিয়ে তদন্ত করেছেন এবং সেখানে গোপন সুড়ঙ্গ এবং বিশেষ সুবিধা খুঁজে পেয়েছেন, যা পারমাণবিক আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি। পারস্য উপসাগরে মার্কিন রণতরী যখন বুক ফুলিয়ে টহল দিচ্ছে, তখন তেহরানের ভূগর্ভস্থ বাংকার থেকে একটাই বার্তা উঠে আসছে, আসো, কিন্তু ফিরে যেতে পারবে কিনা জানি না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ এবং আইডিএফ এর শীর্ষ কমান্ডাররা সম্প্রতি এমন একটি সতর্কবার্তা দিয়েছেন, ইরান প্রথমে আঘাত করতে পারে। অপেক্ষায় বসে থাকা নয়, বরং প্রি-এম্পটিভ স্ট্রাইক, মানে আমেরিকা বা ইসরায়েল সরাসরি আক্রমণ না করলেও যদি কূটনৈতিক আলোচনা ভেঙে পড়ে, তেহরান নিজেই প্রথম ঘুঁটি চালাতে পারে। জেরুজালেম পোস্টের রিপোর্ট বলছে এই সম্ভাব্য হামলার সবচেয়ে বড় শিকার হবে উপসাগরীয় আরব দেশগুলো এবং ইসরায়েল নিজে। 3 স্তরের মৃত্যু ফাঁদ। প্রথম স্তর, কাছের ঘায়ে মারো। এনএসএ ক্ষেপণাস্ত্র, পরিসীমা মাত্র 35 কিলোমিটার, কিন্তু ভয়ের কারণ এটার সংখ্যায়। ডজন ডজন দ্রুতগতির নৌকা একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ছুটে আসে, প্রতিটি থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এটাকে বলে স্কোয়ার্ম ট্যাকটিক্স, ঝাঁকের কই মাছের মতো আক্রমণ। মার্কিন রণতরীর আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা 1-2 ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে, কিন্তু একসঙ্গে 50টা এলে সেটা ঠেকানো অনেক কঠিন। এনএসআর 350 কেজির কম্প্যাক্ট সলিড ফুয়েল ডিজাইন, মানে মুহূর্তের মধ্যে লঞ্চ, কোনো প্রস্তুতির সময় দেয়া হবে না। দ্বিতীয় স্তর, মাটির কাছ দিয়ে উড়ে যাওয়া বিপদ। নূর এবং কাদের, এই 2 ক্ষেপণাস্ত্র ইরানের উপকূল রক্ষার মূল খুঁটি। নূর মাটি থেকে মাত্র 5 মিটার উচ্চতায় উড়ে যায়, রাডার ধরতে পারে না, কারণ সমুদ্রের ঢেউয়ের আড়ালে এটা প্রায় অদৃশ্য। আঘাতের মাত্র কয়েক সেকেন্ড আগে শত্রুর স্ক্রিনে ধরা পড়ে, তখন আর কিছু করার থাকে না। 120 কিলোমিটার পরিসীমায় ফ্রিগেট থেকে শুরু করে বড় যুদ্ধ জাহাজ সব এর লক্ষ্য। কাদের আরো দূরে মারে, 200 থেকে 300 কিলোমিটার। ইলেকট্রনিক জ্যামিং করলেও জিপিএস গাইডেন্সে ঠিকঠাক গন্তব্যে পৌঁছায়, মানে শত্রু সিগন্যাল বিভ্রাট করলেও এটা থামে না। তৃতীয় স্তর,
1000 কিলোমিটার দূর থেকে মৃত্যু। কাদের 380, এটাই ইরানের সবচেয়ে বড় তুরুপের তাস। পরিসীমা 1000 কিলোমিটারের বেশি। একজন অপারেটর মিনিটের মধ্যে লঞ্চ করতে পারে। ট্রাক থেকে ছোড়া যায়, মানে যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে। ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধী এই একটি ক্ষেপণাস্ত্র আরব সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। সবচেয়ে চালাক অস্ত্র। অস্ত্রের দুনিয়ায় একটি বিশেষ মর্যাদা আছে হরমুজ সিরিজের। হরমুজ 1 শত্রু রাডার থেকে নির্গত তরঙ্গ ধরে সেদিকে ছুটে যায়, মানে যুদ্ধজাহাজ রাডার চালু রাখলে সেটাই তার মৃত্যুর কারণ হয়, আর রাডার বন্ধ করলে সে নিজেই অন্ধ হয়ে যায়। এই হলো ইরানের কৌশল, শত্রুকে দুটো খারাপ বিকল্পের মাঝখানে ফেলে দাও। হরমুজ 2 আরো এক ধাপে গিয়ে এটা নিজেই লক্ষ্য খোঁজে, ট্র্যাক করে, আঘাত করে। ম্যাপ 5 গতিতে, মানে শব্দের 5 গুণ বেগে ছুটে আসা এই ক্ষেপণাস্ত্র 300 কিলোমিটার দূর থেকে একযোগে একাধিক দিক থেকে আসতে পারে। আবু মাহদি কৃত্রিম বুদ্ধিমত্তার অস্ত্র। ইরানের সবচেয়ে আধুনিক নৌ ক্ষেপণাস্ত্র হলো আবু মাহদি। 1000 কিলোমিটার পরিসীমা, 400 কেজির ওয়ারহেড। এটা স্থল, সমুদ্র বা আকাশ যে কোনো জায়গা থেকে ছোড়া যায়। কিন্তু এর সবচেয়ে ভয়ের দিক হলো AI সহায়তা নেভিগেশন। উঠতে উঠতে নিজের পথ বদলাতে পারে। শত্রু মিসাইল ডিফেন্স সিস্টেম যদি একটি পথ রোধ করে, এটা অন্য পথে ঘুরে যায়। অতি নিচু উচ্চতায় উঠতে পারায় রাডার ধরতে পারে না। যে মারতে এসেছিল সে যখন হাত বাড়ায় তখন কি করা যায়? হাত ধরা যায় নাকি সরিয়ে নিতে হয়? সৌদি আরব এখন ঠিক সেই দোটানায়। আর ইরান কয়েক মাস আগেও ভাবা যেত না। সৌদি আরব আর ইরান দুই চিরবৈরী, দুই মতাদর্শ, দুই স্বপ্নের মধ্যপ্রাচ্য। 2016 সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল। শিয়া সুন্নি বিভাজন, ইয়েমেনের প্রক্সি যুদ্ধ, হরমুজের আধিপত্য, সব মিলিয়ে দুটো দেশ ছিল আগুন আর ঘির মতো। কিন্তু এখন রিয়াদ নাকি একটি অনাগ্রাসন চুক্তির কথা ভাবছে ইরানের সাথে। সেই ইরান যার বিপ্লবী গার্ড বাহিনী সৌদি অবকাঠামোতে হামলা চালিয়েছে, যার ড্রোন উপসাগরীয় অঞ্চলের আকাশে ঘুরেছে। এই মোড়টাই বলে দেয় ইরান যুদ্ধে হেরেছে কি জিতেছে সেটা বড় কথা নয়। আসল কথা হলো সে এখনো মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রে। সৌদি আরব কেন হাত বাড়াচ্ছে? সরল কারণ, ভয় আর স্বার্থ। সৌদি অর্থনীতির মেরুদণ্ড এখনো তেল। ভিশন 2030 সালের বড় স্বপ্ন আছে, পর্যটন, বিদেশি বিনিয়োগ, নিয়ম সহ। কিন্তু সেই স্বপ্ন দাঁড়িয়ে আছে একটাই ভিত্তির উপর, আঞ্চলিক স্থিতিশীলতা। ইরানের ড্রোন যখন উপসাগরীয় আকাশে ওড়ে, বিদেশি বিনিয়োগকারীরা তখন রিয়াদের বদলে সিঙ্গাপুর দেখে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো এই সংঘাতেরও শেষ দেখা যাচ্ছে না। দীর্ঘ যুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড অপ্রত্যাশিত। তারা যে কোনো সময় যে কোনো দিকে আঘাত করতে পারে। হরমুজ প্রণালী ইতিমধ্যেই অস্থির। প্রণালী বন্ধ হলে সৌদি তেল রপ্তানি বন্ধ। সেটা শুধু অর্থনীতির ধাক্কা নয়, মোহাম্মদ বিন সালমানের সমস্ত পরিকল্পনার কফিনে শেষ পেরে। তাই রিয়াদ 1975 সালের হেলসিঙ্কি চুক্তির মডেল দেখছে, যেখানে স্নায়ু যুদ্ধের মাঝে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন একটা কাঠামো বানিয়েছিল। সরাসরি যুদ্ধ এড়াও, কথা বলতে থাকো, বাণিজ্য চালু রাখো। ইরান সেই হিসেবটা বোঝে এবং নিজের সুবিধা মতো ব্যবহার করতে চায়। ইরান যা পাচ্ছে বিনামূল্যে। সৌদি আরব যদি চুক্তিতে আসে, ইরান একটি বৈধতা পায়, আঞ্চলিক শক্তি হিসেবে স্বীকৃতি। বছরের পর বছর নিষেধাজ্ঞা সয়ে যুদ্ধের মুখে দাঁড়িয়েও যে দেশ এখনো টিকে আছে, প্রতিবেশী মহাশক্তি তার সাথে চুক্তি করতে আসছে, এর চেয়ে বড় কূটনৈতিক জয় কি হতে পারে? দ্বিতীয়ত, এই চুক্তি যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোটে ফাটল ধরাবে। নেতানিয়াহু চান ইরানকে সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে। সৌদি ইরান সন্ধি হলে সেই পরিকল্পনায় জল পড়বে। ইসরায়েলের রাগ, আমেরিকার অস্বস্তি, সবই ইরানের পরোক্ষ লাভ। তৃতীয়ত, চুক্তির শর্তে সৌদি আরব থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরানোর দাবি উঠবে। ইরান বরাবরই এই ঘাঁটিগুলোকে সরাসরি হুমকি মনে করে। চুক্তির ছদ্মবেশে এই দাবি আদায় করতে পারলে সেটা হবে বড় কূটনৈতিক ফসল। কিন্তু সহজ নয় একটু। সমস্যা হলো এই চুক্তির পথে কাঁটার শেষ নেই। শিয়া সুন্নি বিভাজন শুধু ধর্মের প্রশ্ন নয়, এটা ক্ষমতার লড়াই। ইরান চায় মধ্যপ্রাচ্যে শিয়া আধিপত্য, সৌদি আরব চায় সুন্নি নেতৃত্ব। এই দুটো স্বপ্ন একসাথে থাকতে পারে না। বিপ্লবী গার্ডের নিজস্ব কার্যক্রম আছে, তারা সরকারের অধীনে কিন্তু নিজেদের মতো চলে। হামাস, হিজবুল্লাহ, হুতি, এই প্রক্সি নেটওয়ার্ক ইরানের কৌশলগত হাত। চুক্তি হলেও এই হাত গুটিয়ে নেওয়া সম্ভব নয়। আর I2U2 গ্রুপ, ভারত, ইসরায়েল, আমিরাত, আমেরিকার এই জোট সৌদি ইরান সন্ধিকে ভালো চোখে দেখবে না। আমিরাত ইতিমধ্যেই ইরানের আগ্রাসনে বিক্ষুব্ধ। সৌদি আরব যদি ইরানের সাথে হাত মেলায়, আঞ্চলিক সমীকরণ আরো জটিল হবে। অবরোধের ফাঁস খুলে বেরিয়ে এলো ইরান। রাশিয়া হলো জীবনরেখা, চীন রইল হিসাবি দূরত্বে। আকাশে তখন আগুনের রেখা।
মার্কিন ক্ষেপণাস্ত্র ও ইসরায়েলি বিমান ইরানের মাটিতে আঘাতের পর আঘাত হানছে। সমুদ্রে মার্কিন নৌবহর হরমুজ প্রণালী আগলে দাঁড়িয়েছে। বাইরের দুনিয়া ভাবছিল এবার বোধহয় তেহরানের পতন অনিবার্য, কিন্তু দুনিয়া যখন সামনের দিকে তাকিয়েছিল ঠিক তখনই পেছনের দরজা দিয়ে একটি বিশাল হাত এগিয়ে এলো। মস্কোর হাত। ইরান ডোবেনি, কারণ রাশিয়া দাঁড়িয়ে গেছে তার পাশে, বন্ধুর মতো নয়, রীতিমতো খুঁটির মতো। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে, ট্রাম্পকে শি জিনপিং এর চেয়ে পুতিনের সঙ্গে বেশি কথা বলতে হয়েছে, শুধু ইরানকে সাহায্য বন্ধ করানোর জন্য। যে দেশটিকে পশ্চিমের দুনিয়া নিষেধাজ্ঞার শিকলে বেঁধে রেখেছে, সেই দেশটিকে আছে রাশিয়ার কাঁধে ভর দিয়ে। শুধু টিকে নয়, সামরিক শক্তিও ধরে রেখেছে। নিউ ইয়র্ক টাইমসের মতে, কাস্পিয়ান সাগরে এক অদৃশ্য বহর চলছে। ট্রান্সপন্ডার বন্ধ, কোনো ডিজিটাল চিহ্ন নেই। রাশিয়ার বন্দর থেকে ইরানের বন্দরে অন্ধকারের ভেতর দিয়ে একটার পর একটা জাহাজ। নিউ ইয়র্ক টাইমস ফাঁস করে দিয়েছে আসল গল্পটা। কাস্পিয়ান সাগর হয়ে উঠেছে যুদ্ধের গোপন সরবরাহ লাইন। রাশিয়ার আস্ট্রাখান ও মাখাচ কালা বন্দর থেকে ইরানের বান্দার আনজালিতে রাত দিন জাহাজ চলছে। ট্রান্সপন্ডার বন্ধ, কোনো ডিজিটাল পদচিহ্ন নেই, যেন জলের ওপর হাঁটা মেঘের মতো অদৃশ্য। এই ডার্ক ফ্লিট ইরানের কাছে পৌঁছে দিচ্ছে ড্রোনের যন্ত্রাংশ, গম, ভুট্টা, সূর্যমুখী তেল। যুদ্ধের সময় যা না হলে দেশ চলে না। ইরানের 4টি বন্দর, আমিরাবাদ, বন্দর আনজালি, নৌশাহর ও কাস্পিয়ান, 24 ঘন্টা কাজ করছে। রাশিয়া থেকে বছরে 20 লাখ টন গম আসত কৃষ্ণসাগর পথে। ইউক্রেনীয় হামলার ভয়ে সে পথ বন্ধ, তাই এখন সব ঘুরছে কাস্পিয়ান দিয়ে। অবরোধের দেয়াল তুলে দিয়েছিল আমেরিকা, আর রাশিয়া সেই দেয়ালে সুড়ঙ্গ কেটে দিচ্ছে। চীন হলো সেই বন্ধু যে বিপদের দিনে পাশে থাকে কিন্তু ঘরে ঢোকে না। ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে শি জিনপিং সম্মত হয়েছেন ইরানে যুদ্ধ থামা উচিত, কারণ চীনই ইরানের 1 নম্বর তেল আমদানিকারক। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার নিজের পেটে লাগবে। সামরিক সাহায্যের প্রশ্নে বেইজিং তাই চুপ থেকেছে অনেকটাই। কিছু স্যাটেলাইট নজরদারি আর কিছু দ্বৈত ব্যবহারযোগ্য রাসায়নিক, যেমন সোডিয়াম পারক্লোরেট, যা ইরানের ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে কাজে আসে। রাশিয়া কিন্তু অন্য ধাতুর পিছু হটেনি। ড্রোনের যন্ত্রাংশ থেকে শুরু করে খাদ্যশস্য, রুশ জাহাজ দিনরাত ভেসে চলেছে কাস্পিয়ানের বুকে। ইরানের 60% ড্রোন মজুদ যুদ্ধে শেষ হয়ে গেছে, সেই ক্ষত সারাতে মস্কোর সরবরাহই ভরসা। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম পুতিন গেলেন বেজিং। দুই নেতার বৈঠকে পুতিন বললেন, রাশিয়া চীন সম্পর্ক এখন সত্যিকার অর্থেই অভূতপূর্ব পর্যায়ে। রুবেল ও ইউয়ানে লেনদেন করে দুই দেশের বাণিজ্য $200 বিলিয়ন পার করে গেছে। ডলারকে পাশ কাটিয়ে এক নতুন অর্থনৈতিক জগৎ গড়ে উঠছে, আর তার ভেতরে ইরানও নিঃশব্দে আশ্রয় খুঁজে নিচ্ছে। পুতিন স্পষ্টই বললেন, এই জোট কারো বিরুদ্ধে নয়, কিন্তু ওয়াশিংটন ভালো করেই জানে কথাটা কাকে উদ্দেশ্য করে বলা। এসসিও, ব্রিক্স, জাতিসংঘ, প্রতিটি মঞ্চে রাশিয়া ও চীন একসঙ্গে হাঁটছে, আর ইরান সেই ছায়ায় দাঁড়িয়ে দম নিচ্ছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ইরানের রকেট পড়ার পর মধ্যপ্রাচ্যের বাতাস ভারী হয়ে উঠেছিল বারুদের গন্ধে। রিয়াদের রাজপ্রাসাদে তখন একটাই প্রশ্ন ঘুরছিল, চোখের বদলে চোখ নেওয়া হবে নাকি ধৈর্যের বাঁধ আরো কতক্ষণ ধরে রাখা যাবে? সেই মুহূর্তে পাকিস্তান এগিয়ে এলো ঢাল হাতে। ইরান এমন এক খেলোয়াড় যে বাঘে ছুলে 18 খাঁ দেয়ার নীতিতেই বিশ্বাস করে। তেহরান জানে সরাসরি যুদ্ধে আমেরিকার সঙ্গে পারবে না, কিন্তু ছায়া যুদ্ধে, প্রক্সি আঘাতে, নির্ভুল টার্গেটে আঘাত হানতে সে ওস্তাদ। সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা ছিল সেই কৌশলেরই অংশ। একটি বার্তা পাঠানো, তোমার সবচেয়ে দামি সম্পদ আমার নাগালে। রিয়াদ বুঝে গেল এই মুহূর্তে মরার উপর খাড়ার ঘা মেনে বসে থাকলে চলবে না। দরকার একটি নির্ভরযোগ্য পেশি শক্তি, এমন কেউ যে শুধু কাগজে কলমে মিত্র নয়, সত্যিকারের রণাঙ্গনে দাঁড়াবে। সেই ডাকে সাড়া দিলেও পাকিস্তান। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান যা পাঠিয়েছে তা নিছক প্রতীকী উপস্থিতি নয়। 8000 রণপ্রস্তুত সেনা, 16টি যুদ্ধ বিমানের একটি পূর্ণ স্কোয়াড্রন, যার বেশিরভাগ চীন পাকিস্তান যৌথ প্রযুক্তির JF-17, 2 স্কোয়াড্রন ড্রোন, আর চীনা HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা আসমান থেকে আসা যে কোনো বিপদ রুখে দেওয়ার জন্য তৈরি। পাকিস্তান ও সৌদি আরবের সামরিক সহযোগিতা নিয়ে বড় একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এটিকে তারা একটি শক্তিশালী ও যুদ্ধের জন্য প্রস্তুত বাহিনী হিসেবে বর্ণনা করছে। মূল লক্ষ্য হলো ভবিষ্যতে সৌদি আরব কোনো হামলার মুখে পড়লে পাকিস্তান সরাসরি তাদের সহায়তা করবে। তবে এ বিষয়ে এখনো পাকিস্তানের সেনাবাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি সরকারের গণমাধ্যম বিভাগ কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। গত বছর দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সই হয়। এই চুক্তির বিস্তারিত গোপন রাখা হলেও একটি বিষয় পরিষ্কার, যদি কোনো দেশ আক্রান্ত হয় তাহলে অন্য দেশ তার পাশে দাঁড়াবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এই চুক্তির মাধ্যমে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার আওতায় চলে এসেছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী পাকিস্তান ইতোমধ্যে প্রায় 16টি যুদ্ধ বিমান পাঠিয়েছে, যার বেশিরভাগই JF-17, যা চীনের সঙ্গে যৌথভাবে তৈরি। এগুলো গত এপ্রিলের শুরুতে সৌদি আরবে পৌঁছায়। এর পাশাপাশি 2 স্কোয়াড্রন ড্রোনও পাঠানো হয়েছে। শুধু বিমান নয়, প্রায় 8000 সেনাও মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও সেনা পাঠানোর প্রস্তুতিও রয়েছে। এছাড়া চীনের তৈরি HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেখানে পাঠানো হয়েছে। এসব সামরিক সরঞ্জাম পাকিস্তানের সেনা কর্মকর্তারাই পরিচালনা করছেন, আর এর খরচ বহন করছে সৌদি আরব। তবে জানা গেছে, ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে থাকা পাকিস্তানি সামরিক কর্মকর্তারা মূলত উপদেষ্টা ও প্রশিক্ষকের ভূমিকা পালন করছেন। এর আগে থেকেই একটি পুরনো চুক্তির আওতায় সৌদি আরবে হাজারো পাকিস্তানি সেনা ছিল। নতুন করে পাঠানো বাহিনী তাদের সঙ্গে যুক্ত হয়েছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী প্রয়োজনে সর্বোচ্চ 80,000 পাকিস্তানি সেনা সৌদি আরবে মোতায়েন করা সম্ভব, যা দেশটির সীমান্ত নিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে। চুক্তিতে পাকিস্তানের যুদ্ধজাহাজ পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে, যদিও এখনো কোনো যুদ্ধজাহাজ সেখানে গেছে কিনা তা নিশ্চিত নয়। ট্রাম্প বললেন, ইরানের নৌবাহিনী শেষ। মেশিন গান লাগানো ছোট ছোট নৌকা ছাড়া আর কিছু নেই তাদের কাছে। কিন্তু ওই ছোট নৌকাগুলোই এখন হরমুজ প্রণালীতে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। যে মশাকে তুচ্ছ ভাবা হলো, সেই এখন হাতের ঘুম কেড়ে নিয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা ইরানের এই বহরকে ডাকেন মশা নৌবহর বলে। নামটা যতটা খোঁচানোর জন্য ততটাই সত্য। একটি মশা কামড়ালে রক্ত নেওয়ার আগে শতবার এদিক সেদিক উড়ে বিরক্ত করে, ভনভন করে, আর ধরা যায় না। হরমুজে ইরানের এই স্পিডবোটগুলো ঠিক তেমনই। ঝাঁকে ঝাঁকে আসে, গোলাগুলি করে পালায়, মাইন পেতে রাখে, বিভ্রান্তি ছড়ায়, তারপর উঠাও। ইরানের দক্ষিণ উপকূলের গুহা, খাঁড়ি, ভূগর্ভস্থ সুড়ঙ্গে লুকিয়ে থাকে, স্যাটেলাইটের চোখেও পড়ে না। এই কৌশলের জন্ম 1980-এর দশকে। ইরান ইরাক যুদ্ধে ট্যাঙ্কার যুদ্ধ যখন পারস্য উপসাগরে ছড়িয়ে পড়ল, মার্কিন নৌবাহিনীর সঙ্গে সরাসরি লড়াইয়ে ইরানের প্রচলিত নৌবহর ক্ষতবিক্ষত হল। সেই পোড়া হাতের শিক্ষাই পরে রূপ নিল এক ভিন্ন যুদ্ধনীতিতে। শত্রু যদি বড় হাতিয়ার নিয়ে আসে, তাহলে সামনাসামনি লড়াই নয়, গলি খুবচিতে টেনে নিয়ে যাও, শিরায় শিরায় কামড় দাও, তাকে ক্লান্ত করো, তার যুদ্ধের খরচ বাড়াও। ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা IRGC আজ সেই কৌশলের পরিপক্ক রূপ চালাচ্ছে। ইউনিভার্সিটি অফ টেনেসের অধ্যাপক সাইদ গোলকার বলছেন, IRGC জানে প্রচলিত যুদ্ধে আমেরিকাকে হারানো সম্ভব নয়, তাই তাদের লক্ষ্য ভিন্ন। হরমুজ প্রণালীকে এতটাই বিপজ্জনক করে তোলো যে বাণিজ্যিক জাহাজগুলো এই পথ ছেড়ে দেয়াই শ্রেষ্ঠ মনে করুক। বিমার খরচ আকাশ ছোঁয়া হলে, ঝুঁকির গন্ধ থাকলে জাহাজ মালিকরা এমনি পালাবে, গুলি করার দরকার নেই। হিসাবটা কাজ দিয়েছে। হরমুজ প্রণালীতে আজ প্রতিদিন গড়ে মাত্র 10টি জাহাজ চলছে। স্বাভাবিক সময়ে এই সংখ্যা ছিল 60টি। রয়্যাল নেভি বলছে, যুদ্ধ পূর্ব সময়ের তুলনায় চলাচল কমেছে 90%-এরও বেশি। জাতিসংঘের হিসাবে প্রায় 1,500 জাহাজ ও 20,000 নাবিক আটকা পড়েছে এই অবরোধের জালে। বিশ্বের তেল সরবরাহে যে ধাক্কা লেগেছে, কোনো বিশ্লেষক এটাকে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা বলে চিহ্নিত করছেন। আর এই মশা নৌবহরের আকার সঠিক সংখ্যা কেউ জানে না। অনুমান বলছে 500 থেকে 1000-এরও বেশি। অনেকগুলো আগে ছিল মাছ ধরার নৌকা, সেগুলোতে এখন মেশিন গান, রকেট, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসানো। সস্তায় তৈরি, সহজে বদলানো যায়। একটি ডুবলে 10টি প্রস্তুত। আর মার্কিন নৌবাহিনীকে পাল্টে দিতে মাঠে নামাতে হচ্ছে কোটি কোটি ডলারের ডিস্ট্রয়ার, হেলিকপ্টার, টহল বিমান। হাডসন ইনস্টিটিউটের গবেষক কান কাসাপোগলু লিখেছেন, এটাই ইরানের আসল কৌশলগত জয়। কম খরচে প্রতিপক্ষের বেশি খরচ করাও। পানির নিচু তলে ভাসমান এই নৌকাগুলো রাডারেও ধরা পড়ে না সহজে। কাছে না আসা পর্যন্ত শনাক্ত করা কঠিন। যখন বোঝা যায়, তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। আর নৌ মাইনের আতঙ্ক, আলাদা মাইন আছে কি নেই সেই ভয়েই জাহাজ চলাচল আটকে যায়। মাইন পরিষ্কার করতে সময় লাগে অনেক। সম্প্রতি একটি মার্কিন মালিকানাধীন পণ্যবাহী জাহাজ দোহার কাছে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লেগেছে। অস্ত্রবিরতির পরও হামলা থামেনি। ওয়াশিংটন ইরানের ওপর নতুন অবরোধ দিলে পরিস্থিতি আবার উল্টো দিকে গেছে। মহাকাশের কক্ষপথে থাকা এক চীনা স্যাটেলাইট এখন ইরানের সামরিক কৌশলে এনেছে আমূল পরিবর্তন। একে সামরিক বিশ্লেষকরা অভিহিত করছেন গেম চেঞ্জার হিসেবে। আগে যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঝুঁকি ছিল, এখন চীনা প্রযুক্তির ছোঁয়ায় তা যেন তীরের মতো লক্ষ্যভেদী। এটি কেবল প্রযুক্তির উন্নয়ন নয়, বরং ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার এক নিখুঁত চাল।
ইরানের জন্য চীনের আর্থ আই প্রতিষ্ঠানের তৈরি TWO-1B স্পাইস স্যাটেলাইট যেন মেঘ না চাইতেই জল হয়ে এসেছে। 0.5 মিটার রেজলিউশনের এই দানবীয় চোখ এখন মার্কিন ও মিত্র বাহিনীর প্রতিটি নড়াচড়া রেকর্ড করছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস হোক কিংবা জর্ডানের মুয়াফফাক সালতান ঘাঁটি, সবই এখন এই স্যাটেলাইটের রিয়েল টাইম নজরদারিতে। আগে মার্কিন ঘাঁটিগুলোর অবস্থান ছিল গোপন, এখন সেই গোপন তথ্যগুলো ইরানের কাছে হাড়ির খবরের মতো পরিষ্কার। বেইদু নেভিগেশন সিস্টেমের সাথে এই স্যাটেলাইটের সমন্বয় ইরানকে এক অজেয় শক্তিতে পরিণত করেছে, যা পেন্টাগনের জন্য নিশ্চিতভাবেই মরার উপর খাড়ার ঘা। এই নতুন প্রযুক্তিগত উন্নতির ফলে ইরান এখন হামলার আগে যেমন লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট করতে পারছে, তেমনি হামলার পরবর্তী ক্ষয়ক্ষতি যাচাইও 1 সেকেন্ড সময় নষ্ট করছে না। এটি তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা, যা এতদিন তাদের আকাশসীমা নিয়ে নিশ্চিত ছিল, এখন তারা পড়েছে শাখের করাতের মুখে। পেছনে ফিরলে বিপদ, সামনে এগুলে ঝুঁকি। ইরানের এই সামরিক উত্থান পশ্চিমা বিশ্বের জন্য বড় ধরনের এক দুঃস্বপ্ন। এদিকে বেইজিং তার চিরাচরিত ভঙ্গিতে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে। চীন সরাসরি সামরিক সহায়তার কথা অস্বীকার করলেও বিশ্ববাসী জানে শাক দিয়ে মাছ ঢাকা আর সম্ভব নয়। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্বরা সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে ইরানকে সহায়তা করলে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে, তখন চীনের এই অস্বীকার যেন ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো শোনাচ্ছে। কারণ ডিজিটাল যুদ্ধের এই যুগে স্যাটেলাইট তথ্য আদান প্রদানই এখন সবচেয়ে বড় মারণাস্ত্র। ইরান এবং চীন যেভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে, তাতে স্পষ্ট যে তাদের এই গোপন আঁতাত কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি দীর্ঘমেয়াদী এক ভূ রাজনৈতিক মাস্টার প্ল্যান। সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন কোনো রণক্ষেত্রে সরাসরি উপস্থিতি ছাড়াই ডিজিটাল যুদ্ধের মাধ্যমে পরাশক্তিগুলোকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এটি কেবল প্রযুক্তির লড়াই নয়, এটি আধিপত্যের লড়াই। মার্কিনীদের জন্য এই পরিস্থিতি এখন আতে ঘা লাগার মতো। বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা ইরানকে কেবল মানসিকভাবেই শক্তিশালী করেনি, বরং তাদের বাধ্য করেছে নতুন নতুন উদ্ভাবনী পথ খুঁজতে। আর চীন সেই পথকেই প্রশস্ত করে দিয়েছে। মহাকাশ প্রযুক্তিতে চীনের ক্রমবর্ধমান এই আধিপত্য আগামী দিনে বিশ্ব রাজনীতির ভারসাম্যকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। ইরান ও চীনের এই প্রযুক্তিগত মৈত্রী বিশ্বকে নতুন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আমেরিকা এবং তার মিত্ররা যদি এখনই নিজেদের প্রতিরক্ষা কৌশলে আমূল পরিবর্তন না আনে, তবে ভবিষ্যতে তাদের জন্য বাঘের ঘরে ঘোগের বাসা বাঁধার মতো পরিস্থিতি তৈরি হওয়া কেবল সময়ের ব্যাপার। বিশ্ববাসী এখন দেখছে কিভাবে প্রযুক্তি আর কূটনীতির মিশেলে একটি ছোট দেশ বিশ্ব শক্তির দর্প চূর্ণ করতে সক্ষম হয়। হরমুজে দম্ভ চূর্ণ, মার্কিন সেনাদের পিছু হটাতে বাধ্য করল IRGC। মার্কিন বাহিনীর দম্ভ আর ইরানের অদম্য প্রতিরোধের লড়াইয়ে হরমুজ প্রণালী আজ বিশ্ব রাজনীতির হাড়ের খবর হয়ে দাঁড়িয়েছে। মার্কিন বাহিনী একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে উত্তেজনার পারদ চরমে তুলেছিল, কিন্তু ইট মারলে পাটকেল খেতে হয়। এই প্রবাদটি যেন আবারও সত্যি হলো। IRGCর দ্রুত ও কড়া প্রতিক্রিয়ার মুখে মার্কিন সেনারা লেজ গুটিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। ওমান সাগরের অদূরে মার্কিন বাহিনী হঠাৎ করেই একটি ইরানি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালায়। তাদের উদ্দেশ্য ছিল জাহাজটিকে ইরানি জলসীমায় ফিরতে বাধ্য করা। মার্কিনীদের এই আগ্রাসন ছিল মূলত হরমুজ প্রণালী বন্ধের প্রতিশোধ। তাদের এই শাক দিয়ে মাছ ঢাকা কৌশলের দিন ফুরিয়েছে। IRGCর নৌ ইউনিটগুলো ঘটনাস্থলে উপস্থিত হয়ে এমন দ্রুত ও কড়া জবাব দেয় যে মার্কিন সেনাদের পিছু হটা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। ইসরায়েলকে সঙ্গে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছিল তার লক্ষ্য অর্জনে তারা আকাশ কুসুম কল্পনা করেছিল, কিন্তু ইরানের প্রতিরোধ ভাঙতে না পেরে তারা এখন দিশেহারা। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করায় বিশ্ববাজারে তেলের সরবরাহ 1/5 ব্যাহত হয়েছে। এটি মার্কিনীদের জন্য গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে ইরান সাময়িকভাবে কিছু বাণিজ্যিক জাহাজের জন্য রাস্তা খুলে দিলেও মার্কিনীদের ধূর্ততা সেই পথ রুদ্ধ করে দিয়েছে। গত 8 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। শর্ত ছিল অবরোধ তুলে নেওয়া হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই শর্তের তোয়াক্কা না করে উল্টো ইরানি বন্দর ও জাহাজগুলোর ওপর নৌ অবরোধ বহাল রেখেছে। এই বিশ্বাসঘাতকতা সহ্য করার পাত্র ইরান নয়। ফলস্বরূপ IRGC ঘোষণা দিয়েছে যতক্ষণ না এই অন্যায় অবরোধ প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ হরমুজ প্রণালী থাকবে সম্পূর্ণ রুদ্ধ।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরান বতসোয়ানা এবং অ্যাঙ্গোলার পতাকাবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে আটক করে ফিরিয়ে দিয়েছে। এটি স্পষ্ট যে ইরান আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না। মার্কিন অবরোধের জবাবে তাদের এই চোখে আঙুল দিয়ে দেখানো জবাব বিশ্ব মোড়লদের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে মার্কিনীদের সামরিক ব্যর্থতা এখন দিনের আলোর মতো পরিষ্কার। যে শক্তি প্রদর্শনের মাধ্যমে তারা ইরানের অর্থনীতিকে পঙ্গু করতে চেয়েছিল তা এখন তাদেরই মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইরান প্রমাণ করেছে যে ভূ রাজনীতির এই দাবার বোর্ডে তারা শুধু ঘুঁটি নয় বরং প্রধান খেলোয়াড়। মার্কিন বাহিনী এখন ওমান সাগরে টিকে থাকতে হিমশিম খাচ্ছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সংকট এখন বৈশ্বিক অর্থনীতির গলা চেপে ধরেছে। ট্রাম্প প্রশাসনের এই দাদাগিরি যে শেষ পর্যন্ত বুমেরাং হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। হরমুজের এই জলপথ এখন আর কোনো সাধারণ বাণিজ্য পথ নয়, এটি এখন ইরানের সার্বভৌমত্বের এক জ্বলন্ত প্রতীক। সামনে কি হবে তা নিয়ে বিশ্ব আজ শঙ্কিত। তবে ইরান যে পিছু হটবে না তা তাদের সাম্প্রতিক পদক্ষেপে পানির মতো পরিষ্কার। মার্কিনীদের এখন ছেড়ে দে বা কেঁদে বাঁচি অবস্থা, কারণ হরমুজের নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতের মুঠোয়। 5 সপ্তাহে টানা নজিরবিহীন হামলা সত্ত্বেও ইরানের অদম্য প্রতিরোধ বিশ্ব শক্তিগুলোকে নতুন করে ভাবিয়ে তুলেছে। মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত তোপেও ইরানের অধিকাংশ অস্ত্র ভাণ্ডার অক্ষত। যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে আসা এই ভয়াবহ আগ্রাসনও তেহরানের মেরুদণ্ড ভাঙতে পারেনি, বরং এই যুদ্ধ পরিস্থিতি ইরানকে শিখিয়েছে কিভাবে প্রতিকূলতার চোরা স্রোতে টিকে থাকতে হয়। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন বলছে ইরানের ড্রোন ভাণ্ডারের প্রায় 40% এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারের 60% বেশি এখনো অক্ষত, যা কিনা শত্রুপক্ষের জন্য শাখের করাতের মতো পরিস্থিতি তৈরি করেছে। গত 8 এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান যে কৌশলী চাল চালছে তা রীতিমতো বিস্ময়কর। গুহা ও বাংকার থেকে 100টিরও বেশি লঞ্চার উদ্ধার করে তারা যুদ্ধের ময়দানে ফেরার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের অনুমান, এই উদ্ধার তৎপরতা সম্পন্ন হলে ইরান তাদের যুদ্ধপূর্ব অস্ত্র ভাণ্ডারের প্রায় 70% পর্যন্ত পুনরুদ্ধার করতে সক্ষম হবে। ইরানের এই অপ্রতিরোধ অবস্থানের পেছনে রয়েছে তাদের ভৌগোলিক কৌশল ও অসম শক্তির লড়াই। হরমুজ প্রণালীকে তারা এখন এক বিশাল কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচের মতে, ইরান যে কোনো সময় হরমুজ প্রণালীকে রুদ্ধ করে বিশ্ব অর্থনীতির লাইফলাইন অচল করে দিতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, তবুও বাণিজ্যিক তেলবাহী জাহাজগুলো যে তাসের ঘরের মতো অরক্ষিত তা বলার অপেক্ষা রাখে না। দিমিত্রি মেদভেদেভও ইরানের এই সক্ষমতাকে বিশ্বমঞ্চে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন। এদিকে যুদ্ধবিরতির আপাত শান্ত সময়ে ইরান হাত গুটিয়ে বসে নেই, উল্টো তারা দ্বিগুণ গতিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র কমান্ডার মাজিদ মুসাভি এক সাক্ষাৎকারে সরাসরি হুঙ্কার দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির এই সময়টাকে তারা অস্ত্র আধুনিকায়নের মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার আগের চেয়েও তাদের লঞ্চার প্যাডগুলো এখন অনেক বেশি ধারালো ও সজ্জিত। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুদ্ধেও শান্তি, শান্তিতেও যুদ্ধ, এমন এক অদ্ভুত সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে ইরান। একদিকে তাদের 90% অর্থনীতি সমুদ্র নির্ভর হওয়ায় প্রতিদিন $340 মিলিয়ন লোকসান গুনছে, অন্যদিকে সামরিক সক্ষমতা বাড়াতে কোনো কার্পণ্য করছে না। তাদের এই অটল মনোভাবে মনে হচ্ছে তারা যেন মরিয়া হয়েই ময়দানে নেমেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে ওয়াশিংটনকে তেহরান বিন্দুমাত্র বিশ্বাস করে না এবং যে কোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এই আশঙ্কার কথা জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং স্থায়ী সমাধানের বিষয়ে গভীর অনিশ্চয়তার মধ্যেই এমন কঠোর মন্তব্য সামনে এলো। ইরানের এই সতর্কবার্তার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছে, আর পর্দার আড়ালে চলতে থাকা ঘটনাবলী বলছে পরিস্থিতি যে কোনো মুহূর্তে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালীতে ইরানকে চাপে রাখতে ব্যস্ত, তখন তেহরান গোপনে তাদের বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র শক্তিকে পুনর্গঠিত করে রীতিমতো চমক দেখিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধূলিসাৎ হয়েছে। ওয়াশিংটনের এমন দাবি এখন আকাশ কুসুম কল্পনা বলেই মনে হচ্ছে।
মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ যখন বুক চিতিয়ে বলেছিলেন যে যৌথ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভস্মীভূত হয়েছে, তখন তা ছিল অনেকটা হাড়ির খবর না জেনেই তড়িঘড়ি করা ঘোষণা। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের প্রায় 60 থেকে 70% অক্ষত রয়েছে। মাটির গভীরে তৈরি তাদের তথাকথিত মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলোর মূল দর্শনী হলো প্রথম আঘাত হজম করে ক্ষেপণাস্ত্র ঘুরে বেরিয়ে আসা এবং পুনরায় পাল্টা আক্রমণ চালানো। আর ইরান ঠিক সেই কাজটিই করছে। যুদ্ধের ভয়াবহতা থেকে বেঁচে যাওয়া এই অস্ত্র ভান্ডার এখন তেহরানের হাতে তুরুপের তাস। এদিকে হরমুজ প্রণালীতে চলছে সাপে নেউলে লড়াই। একদিকে মার্কিন নৌ অবরোধ, অন্যদিকে ইরান কর্তৃক প্রণালী বন্ধের হুমকি। এই পরিস্থিতি যেন ইট মারলে পাটকেল খেতে হয় প্রবাদকে নতুন করে জীবন্ত করে তুলেছে। ইরানি বন্দরে পণ্য চলাচলে বাঁধার জবাবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, যদি অবরোধ না তোলা হয় তবে এই জলপথের চাবিকাঠি তারাই নিয়ন্ত্রণ করবে। সম্প্রতি ভারতীয় পতাকাবাহী জাহাজ ও তেল ট্যাঙ্কারের হামলার ঘটনা সেই উত্তপ্ত বারুদের স্তূপে যেন নতুন করে আগুন জ্বেলে দিয়েছে। ওয়াশিংটন একদিকে আলোচনার টেবিল সাজাচ্ছে, অন্যদিকে পরিস্থিতির অবনতির প্রস্তুতি হিসেবে ট্রাম্প 18 এপ্রিল হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছেন। বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ কূটনৈতিক তৎপরতা নয়, বরং ভস্যে ঘি ঢালার মতো অকার্যকর আলোচনার চেয়েও বেশি কিছু। ইরানের বক্তব্য একেবারে সোজা সাপটা। মার্কিন সর্বোচ্চ চাপ দাবি তারা কোনোভাবেই মেনে নেবে না। ট্রাম্পের হুঙ্কার, যদি ঐক্যমত্য না হয় তবে ফের বোমা বর্ষণ শুরু হবে। কিন্তু এই দাবার বোর্ডে ইরান নড়ছে খুব সাবধানে। তারা তাদের অবশিষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে ব্যবহার করে বিশ্ববাজারে জ্বালানি ও সারের দাম বাড়িয়ে এক অদৃশ্য অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ও তেহরান এখন একে অপরের স্নায়ু পরীক্ষার খেলায় মগ্ন। একটি পক্ষ ভাবছে বল প্রয়োগে ইরানকে নতি স্বীকার করানো যাবে, অন্য পক্ষ মনে করছে তাদের মাটির নিচের দুর্গ থেকে বেরিয়ে আসার সক্ষমতা এখনো অপ্রতিদ্বন্দ্বী। দুই পক্ষের এই রণহুঙ্কারে সাধারণ বিশ্ব এখন কেবলই আতঙ্কিত। শান্তি আলোচনা টেবিল যে তাসের ঘরের মতো ভেঙে পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির পায়রা উড়বে নাকি ফের শুরু হবে ধ্বংসের তাণ্ডব। তবে বর্তমান পরিস্থিতি বলছে যা রটে তার কিছুটা বটে, অর্থাৎ বড় কোনো সংঘাতের আশঙ্কা কেবল সময়ের অপেক্ষা। হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানির যে হাহাকার শুরু হয়েছে তা এশিয়ার দেশগুলোকে অস্তিত্ব সংকটে ফেলেছে। আর এই সুযোগেই গোদের ওপর বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নড়বড়ে পররাষ্ট্রনীতি। দীর্ঘদিনের মার্কিন বলয় ভেঙে দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভারত ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এখন নিজেদের পিঠ বাঁচাতে শত্রুর দ্বারস্থ হতে বাধ্য হচ্ছে। তেলের অভাব মেটাতে তারা এখন চোখ রাঙানি উপেক্ষা করে মস্কো ও তেহরানের দিকে হাত বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান দ্বিধাদ্বন্দ্বপূর্ণ নীতি এশিয়ার মিত্রদের ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থায় ফেলে দিয়েছে। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা, অন্যদিকে নিজ দেশের জ্বালানি নিরাপত্তা। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে এশিয়ার নেতারা এখন বাস্তববাদী রাজনীতির পথ ধরেছেন। ওয়াশিংটনের অস্পষ্ট বার্তার উপর ভরসা না রেখে তারা নিজ দেশের জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দিচ্ছেন। দক্ষিণ কোরিয়ার মতো দেশ যারা এতদিন পশ্চিমা নিষেধাজ্ঞার অন্ধ অনুসারী ছিল, তারাও এখন রাশিয়া থেকে নেপথ্যা আমদানির অনুমতি দিতে বাধ্য হয়েছে। দেশটির নীতি নির্ধারকরা স্পষ্ট ভাষায় বলছেন 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের অভিজ্ঞতার মতো এবারও তাদের বাস্তববাদী পথে হাঁটতে হবে, অর্থাৎ জোটের দোহাই দিয়ে জনগণকে অন্ধকারে রাখার সুযোগ নেই। একইভাবে ফিলিপাইনের মতো অটল মিত্রও এখন রাশিয়ার তেলের জন্য ওয়াশিংটনের কাছে বিশেষ ছাড় চাইছে। তাদের রাষ্ট্রদূতের কণ্ঠে স্পষ্ট সুর, জাতীয় স্বার্থের বেলায় দ্বিচারিতার কোনো জায়গা নেই। অন্যদিকে ভারত ও ইন্দোনেশিয়ার পরিস্থিতি আরো জটিল। ইরান থেকে 7 বছরের ব্যবধানে তেল আমদানি পুনরায় শুরু করে ভারত বুঝিয়ে দিয়েছে ভূ রাজনীতির হিসাব আর আগের মতো নেই। ওয়াশিংটনের প্রচ্ছন্ন হুঁশিয়ারিকে তুচ্ছ করে ভারতের এই পদক্ষেপ মূলত জ্বালানি নিরাপত্তার অমোঘ টানেই হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর পুতিন বন্দনা যেন সেই পুরনো প্রবাদের কথাই মনে করিয়ে দেয়, সময় গেলে সাধন হবে না। অনিশ্চিত পরিস্থিতিতে পুতিনকে যখন বিশ্বমঞ্চে পজিটিভ রোল পালন করতে দেখা যাচ্ছে, তখন ইন্দোনেশিয়ার মতো দেশগুলো তাদের পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজাচ্ছে।
এই জ্বালানি সংকট শুধু তেলের দাম বাড়ায়নি, বরং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যের ভিতকেও নাড়িয়ে দিয়েছে। এতদিন যেসব মিত্রদেশ রাশিয়ার তেলের ওপর বয়কট বা নিষেধাজ্ঞা জারি রেখেছিল, তারা এখন বাধ্য হয়ে সেই তেল কিনছে। ভোর্টেক্সার তথ্য অনুযায়ী বৈশ্বিক বাজারের চেয়ে বাড়তি দামে রুশ তেল কিনতে বাধ্য হওয়ার পরও দেশগুলোর বিকল্প নেই, যেন পড়েছে মোগলের হাতে খানা খেতে হবে সাথে। জাপানের পরিস্থিতি কিছুটা আলাদা হলেও তারাও তেহরানের সঙ্গে পর্দার আড়ালে যোগাযোগ রক্ষা করে চলেছে। প্রথাগত মার্কিন মিত্র হওয়া সত্ত্বেও জাপান নিজেদের স্বার্থে ইরানের সঙ্গে সরাসরি সংলাপ চালিয়ে যাচ্ছে। আসলে ওয়াশিংটনের প্রতিশ্রুতির চেয়ে নিজস্ব জ্বালানি মজুদ নিশ্চিত করা এখন এশিয়ার দেশগুলোর প্রধান লক্ষ্য। এশিয়ার দেশগুলোর এই পিছুটান মার্কিন পররাষ্ট্রনীতির এক ভয়াবহ ব্যর্থতার চিত্র তুলে ধরছে। ট্রাম্প প্রশাসনের অস্পষ্টতা ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধের কারণে এশিয়ার দেশগুলো এখন নিজস্ব পথ বেছে নিতে মরিয়া। মার্কিন বলয় থেকে তাদের এই বিচ্যুতি শুধু অর্থনৈতিক লেনদেনের পরিবর্তন নয়, এটি দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। যদি যুক্তরাষ্ট্র দ্রুত এই জ্বালানি সংকট নিরসনে কার্যকর কোনো সমাধান দিতে না পারে, তবে অচিরেই এশিয়ার আকাশে ওয়াশিংটনের প্রভাব অস্তমিত হয়ে পড়তে পারে। মিত্রদের এভাবে হাতছাড়া হওয়াটা নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের জন্য এক গভীর অশনি সংকেত। একদিকে ইরান ও তার মিত্রদের বিধ্বংসী ড্রোন ক্ষেপণাস্ত্রের গর্জন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির রণসম্ভার। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে আকাশে আধিপত্য ধরে রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রকে দিতে হচ্ছে চড়া মাশুল। আনুষ্ঠানিক বিবৃতি, মার্কিন গণমাধ্যমের ব্রিফিং এবং বিভিন্ন ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, চলমান উত্তেজনায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত 9টি আকাশযান ধ্বংস বা ভূপাতিত হয়েছে। সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটে গত 5 এপ্রিল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ইরানে সরাসরি হামলা চালাতে গিয়ে ভূপাতিত হয় একটি F-15E স্ট্রাইক ঈগল। সেই বিমানের ক্রুকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে মার্কিন বাহিনী। ইরানের একটি প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হয় 2টি মার্কিন পরিবহন বিমান, কিন্তু উদ্ধারের পরিবর্তে ঘটে উল্টো বিপত্তি। কারিগরি ত্রুটিতে বিমান দুটি উড্ডয়ন করতে ব্যর্থ হয়। শত্রুপক্ষের হাতে যাতে বিমানগুলো না পড়ে, তাই মার্কিন বাহিনী নিজেই নিজের 2টি বিশাল পরিবহন বিমান বোমা মেরে উড়িয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইস্পাহান শহরের দক্ষিণে দাউ দাউ করে জ্বলছে মার্কিনীদের দর্প। এর আগে 3রা এপ্রিল ইরানের মধ্যাঞ্চলের আকাশে ঢুকে পড়েছিল যুক্তরাষ্ট্রের আরেকটি F-15E স্ট্রাইক ঈগল, কিন্তু ইরানের শক্তিশালী আকাশ সুরক্ষা ব্যবস্থার রাডারে তা ধরা পড়ার সাথে সাথেই গর্জে ওঠে মিসাইল। নিমিষেই ভূপাতিত হয় কয়েক মিলিয়ন ডলারের এই যুদ্ধ বিমান। একই দিনে উপসাগরীয় অঞ্চলের উত্তাল সমুদ্রে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের আরও একটি ভয়ঙ্কর আকাশযান A-10 ওয়ার্থহগ। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী বিমানটি মিশনে থাকাকালীন গভীর সমুদ্রে আছড়ে পড়ে। 29 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের অতর্কিত হামলায় মার্কিন বিমান বাহিনী এক বিশাল ধাক্কা খায়। রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ধ্বংস হয়ে যায় একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমান। এই বিমানটি ছিল মার্কিন বাহিনীর চোখ ও কান, যা আগে ভাগে শত্রুর অবস্থান জানিয়ে দিত। কিন্তু সবচেয়ে করুণ ট্র্যাজেডি ঘটে 2রা মার্চ কুয়েতের আকাশে। ভুল বোঝাবুঝির বলি হয়ে কুয়েতের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি চালিয়ে দেয় মার্কিন মিত্রদের ওপরই। এতে একই সাথে 3টি F-15 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে। ভাগ্যক্রমে 6 জন ক্রু প্যারাশুটে করে নেমে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও কুয়েত সিটির পশ্চিমে আকাশ থেকে জ্বলন্ত আগুনের গোলার মতো বিমানগুলো পড়ে যাওয়ার দৃশ্য বিশ্ববাসীকে স্তব্ধ করে দেয়। 12ই মার্চ ইরাকের আকাশসীমায় ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। অপারেশন এপিক ফিউরি চলাকালীন একটি KC-135 রিফুয়েলিং বিমান অন্য একটি বিমানের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী এই বিশাল বিমানটি মুহূর্তেই টুকরো টুকরো হয়ে বিধ্বস্ত হয়, যাতে প্রাণ হারান মার্কিন বিমান বাহিনীর 6 জন সদস্য। পুরো এই ঘটনা প্রবাহে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের লক্ষ্য নিয়ে ইসরায়েল যখন যুক্তরাষ্ট্রকে সামনে ঠেলে দিচ্ছে, তখন একের পর এক মার্কিন বিমান ধ্বংস হওয়ার খবর পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরানের ড্রোন প্রযুক্তি আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিতে একদিকে যেমন মার্কিন বিমানগুলো কাবু হচ্ছে, অন্যদিকে যান্ত্রিক ত্রুটি আর ভুল বোঝাবুঝিতে মিত্রদের আকাশেও ঝরছে একের পর এক বিমান। এই 9টি বিমান হারানো কেবল আর্থিক ক্ষতি নয়, বরং মধ্যপ্রাচ্যের আকাশে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের ওপর এক বিশাল চপেটাঘাত।
মার্কিন ঘাঁটিতে ইরানের আরাশ-2 ড্রোন হামলা। ইরানি সেনাবাহিনী সরাসরি কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে। আল জাজিরার তথ্যমতে ইরানের তৈরি অত্যাধুনিক আরাশ-2 ড্রোন দিয়ে সৌদি আরবের আল-হাজ এবং কুয়েতের আল আদাইরি ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, কোনো আঞ্চলিক দেশ যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলার সুযোগ দেয় তবে তাদের পরিণতি হবে ভয়াবহ। কাতারের রাজধানী দোহায় অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটিও এখন ইরানি বাহিনীর নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইসরায়েল ও ট্রাম্পের হুমকি, ধ্বংসের মুখে ইরান। পুরো উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান। ট্রাম্প স্পষ্ট হুমকি দিয়েছেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সেতু কিছুই হামলার বাইরে থাকবে না। তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক শক্তি চাইলে মাত্র 4 ঘন্টার মধ্যে ইরানের সমস্ত অবকাঠামো ধুলোয় মিশিয়ে দিতে পারে। ট্রাম্পের এই হুমকির পর ইরানের তরুণ প্রজন্মকে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোর চারপাশে মানব ঢাল তৈরির আহ্বান জানিয়েছেন ইরানি কর্মকর্তা আলী রেজাহিমি। তাদের মতে বেসামরিক অবকাঠামো হামলা চালানো হবে একটি স্পষ্ট যুদ্ধাপরাধ। সৌদি আরবে আগুনের লেলিহান শিখা। সৌদি আরবের তেল সমৃদ্ধ পূর্বাঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আল জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটি, যা বিশ্বের অন্যতম বৃহত্তম শিল্প এলাকা, সেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় বিশাল অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা 7টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে, কিন্তু সেগুলোর ধ্বংসাবশেষ বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প এলাকার উপর পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব ও বাহরাইনের সংযোগকারী একমাত্র সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে। রিয়াদের আশঙ্কা, ট্রাম্প যদি ইরানে হামলা চালান তবে ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে এই গুরুত্বপূর্ণ সেতুটি ধ্বংস করে দেবে। টেলিকম ও বেসামরিক নেটওয়ার্কে নতুন আঘাত। যুদ্ধের কৌশল বদলে ইরান এখন জ্বালানি খাতের পাশাপাশি যোগাযোগ মাধ্যমকেও লক্ষ্যবস্তু করছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাতে ইরানের ড্রোন সরাসরি একটি টেলিকম ভবনে আঘাত হেনেছে। এটি স্পষ্ট করে দিচ্ছে যে ইরান এখন মধ্যপ্রাচ্যের ডিজিটাল মেরুদণ্ড ভেঙে দিতে চায়। আবুধাবির মুসাফা এলাকায় ড্রোন ইন্টারসেপ্ট করার সময় এর ধ্বংসাবশেষে একজন ঘানাইয়ান নাগরিক আহত হয়েছেন, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জলফাঘারি হুঁশিয়ারি দিয়েছেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আমাদের পরবর্তী ধাপ হবে আরও ধ্বংসাত্মক। ইরানে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন আর সাধারণ কোনো গোলা নয়, বরং আকাশের বুক চিরে নেমে আসা এক একটি মৃত্যুপুরী। ইসরায়েলের জেরুজালেম, তেল আবিব এবং পশ্চিম তীরের আকাশে এখন সাইরেনের গগনবিদারী শব্দই সাধারণ মানুষের নিত্য সঙ্গী। কিন্তু এবারের আতঙ্কটা ভিন্ন, কারণ ইরান ব্যবহার করছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি MIRV, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস। ইরানের নতুন রণকৌশলে একটি ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের ভূখণ্ডের দিকে ধেয়ে আসে, তখন মাটি থেকে মাত্র 7 কিলোমিটার উপরে এটি কয়েক ডজন ছোট ছোট বোমায় বা সাবমিউনিশনে বিভক্ত হয়ে যায়। একটি মাত্র ক্ষেপণাস্ত্র মুহূর্তের মধ্যে বদলে যায় কয়েক ডজন আগুনের গোলায়। এর ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিং বা অন্যান্য মধ্যপাল্লার সিস্টেমগুলো চরম চাপের মুখে পড়ছে। 5 সপ্তাহে ইরান 500-র বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার মধ্যে খোররামশার ক্ষেপণাস্ত্রগুলো এক একটি 80টি পর্যন্ত ছোট বোমা বহন করতে পারে। একটি মাত্র ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা এখন 13 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। দামি বনাম সস্তা, মরণপণ লড়াই। এই বিভাজিত ক্ষেপণাস্ত্র বা ক্লাস্টার ওয়ারহেড রুখতে ইসরায়েল তাদের সর্বাধুনিক অ্যারো 3 সিস্টেমের উপর নির্ভর করছে, কিন্তু এখানেই বেঁধেছে বিপত্তি। এক একটি অ্যারো 3 ইন্টারসেপ্টরের দাম প্রায় 3 মিলিয়ন বা 30 লাখ মার্কিন ডলার। বছরে যুক্তরাষ্ট্র মাত্র 20টি এমন ক্ষেপণাস্ত্র তৈরি করে। গত জুনের 12 দিনের লড়াইয়ে ইসরায়েল 150টি অ্যারো 3 ব্যবহার করে ফেলেছে। ইরানের সস্তা কিন্তু কার্যকর ক্লাস্টার বোমার বিপরীতে ইসরায়েলের এই আকাশচুম্বী ব্যয়ের প্রতিরক্ষা ব্যবস্থা কতদিন টিকবে তা নিয়ে পেন্টাগনে এখন উদ্বেগের শেষ নেই। যুদ্ধের ময়দান যখন জ্বলছে, তখন ওয়াশিংটন থেকে ভেসে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বজ্রকণ্ঠ। ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা বা ডেডলাইন অমান্য করে তবে তার ফল হবে ভয়াবহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের একটি বার্তা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আজ রাতে একটি পুরো সভ্যতা মারা যাবে, যা আর কখনো ফিরে আসবে না। তিনি সরাসরি ইরানের রেজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তনের হুমকি দিয়েছেন। ট্রাম্পের এই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যে ইরানের IRGC তাদের 99তম তরঙ্গের হামলা শুরু করে। তারা তাদের ক্ষেপণাস্ত্রের গায়ে ট্রাম্পকে হিটলারের আদলে আঁকা পোস্টার সেটে দিয়েছে, যেখানে লেখা আমেরিকা ধ্বংস হবে খোদ ট্রাম্পের হাতে। যুদ্ধের এই মনস্তাত্ত্বিক লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে।
এরই মাঝে ডোনাল্ড ট্রাম্প একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। ইরানের দুর্গম এলাকায় ভেঙে পড়া একটি মার্কিন F-15 যুদ্ধ বিমানের 2 ক্রুকে উদ্ধার করতে এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। ট্রাম্পের ভাষায় এটি ছিল সামরিক ইতিহাসের অন্যতম কঠিন উদ্ধার কাজ। শত্রুর ডেরায় মাত্র 2 জন যোদ্ধাকে উদ্ধারের জন্য 21টি যুদ্ধ বিমান পাঠানো হয়েছিল। দিনের আলোয় দীর্ঘ 7 ঘন্টা ধরে ইরানি বাহিনীর ব্যাপক গুলির মুখে নিচু দিয়ে উড়ে এই উদ্ধার অভিযান সফল হয়। ট্রাম্প দম্ভ ভরে বলেছেন, আমাদের মতো শক্তিশালী সামরিক বাহিনী আর কারো নেই। পুরো ইরানকে এক রাতেই মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব। এদিকে ইরানের খাইবার শেকান ক্ষেপণাস্ত্রগুলো এখন সরাসরি ইসরায়েলের অত্যন্ত স্পর্শকাতর দিমনা পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি আঘাত হানছে। তেল আবিব থেকে নেগেভ মরুভূমি সবখানেই এখন ইরানি আগুনের দাপট। ইরান তার সামরিক ভান্ডার থেকে এমন এক তুরুপের তাস উন্মোচন করেছে যা এই অঞ্চলের যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, বরং এটি ইরানের তৈরি অত্যাধুনিক এবং ঘাতক স্টেলথ ড্রোন হাদিদ 1110, যা সমর মহলে দালাহু নামেও পরিচিত। 2005 সালের শুরুর দিকে প্রথম প্রকাশ্যে আসা এই ড্রোনটি এখন সরাসরি রণক্ষেত্রে মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যেই এই ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। এই ড্রোনটির বিশেষত্ব হলো এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। এর গঠনশৈলী বা ফ্যাসেটেড ইয়ারফ্রেম এমনভাবে তৈরি করা হয়েছে যা একে শত্রুর রাডারে প্রায় অদৃশ্য করে রাখে। হাদিদ 1110 ড্রোনটি কেবল অদৃশ্যই নয়, এটি অত্যন্ত দ্রুতগামী। একটি শক্তিশালী জেট ইঞ্জিনের সাহায্যে এটি ঘন্টায় 500 কিলোমিটারেরও বেশি বেগে ছুটতে পারে। 30,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই ড্রোনটি টানা 1 ঘন্টা আকাশে অবস্থান করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর 30 কেজির শক্তিশালী ওয়ারহেড যে কোনো লক্ষ্যবস্তুকে মুহূর্তেই গুঁড়িয়ে দিতে সক্ষম। বিশারদদের মতে এই ড্রোনটি মোতায়েন করার মাধ্যমে ইরান সিগন্যাল দিচ্ছে যে তারা এখন কেবল সংখ্যারোপণ নয়, বরং প্রযুক্তির দিক থেকেও ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান প্রতিশোধ নেয়াকে পবিত্র দায়িত্ব হিসেবে ঘোষণা করেছেন। তবে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারে, যাকে তারা তাদের সামরিক কৌশলের মেরুদণ্ড মনে করে। ইরানের কাছে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের সংগ্রহ। মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ বিমানের মোকাবিলা করতে ইরান গড়ে তুলেছে কয়েক স্তরের এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইরানের হাতে থাকা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন সেজ্জিল, খাইবার শেকান ও হাজ কাশেম সরাসরি ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সেজ্জিল ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহার করে, যার ফলে এটি অত্যন্ত দ্রুত উৎক্ষেপণ করা যায়। এছাড়াও ইরানের সোমার ও পাভের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে ওস্তাদ। যুদ্ধের ময়দানে টিকে থাকতে ইরান গড়ে তুলেছে সুবিশাল মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। পাহাড়ের গভীরে সুড়ঙ্গ কেটে তৈরি করা এই গোপন ঘাঁটিগুলো অত্যন্ত শক্তিশালী বোমা বর্ষণও সহ্য করতে পারে। এর ফলে প্রথম দফার কোনো বড় হামলায় ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। ইরানের কৌশল পরিষ্কার, তারা সরাসরি বিমান যুদ্ধে না গিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তুলবে এবং সেই ফাঁকে স্টেলথ ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত আঘাত হানবে। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলার প্রতিশোধ নিতে ইরান এখন মরিয়া। ইরানের এই নতুন স্টেলথ ড্রোন এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মজুদ কেবল একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি গোটা অঞ্চলের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের এই ঘাতক ড্রোনের সারপ্রাইজ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। মার্কিন প্রযুক্তির দম্ভ ধুলোয় মিশিয়ে দিচ্ছে রাশিয়ার তৈরি গোপন মারণাস্ত্র। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এখন আর কেবল আঞ্চলিক সীমানায় সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে সরাসরি ওয়াশিংটন বনাম মস্কোর ছায়াযুদ্ধে। নেপথ্যে রয়েছে ভ্লাদিমির পুতিনের একটি গোপন হাত এবং 450 মিলিয়ন পাউন্ডের এক বিধ্বংসী প্রতিরক্ষা চুক্তি। গত 6 এপ্রিল যুদ্ধের মোড় এক নাটকীয় রূপ নেয় যখন মার্কিন বিমান বাহিনীর গর্ব হিসেবে পরিচিত একটি F-15 ঈগল যুদ্ধ বিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়। সমর বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ হামলা ছিল না। রাশিয়ার তৈরি অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা 9K-33 ভার্বা দিয়ে এই বিমানটিকে শিকার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি মূলত রাডার ফাঁকি দিয়ে নিচ দিয়ে ওড়া লক্ষ্যবস্তুর জন্য এক জমদূত।
এর উন্নত ইনফ্রারেড সিকার বিমানের উত্তাপ বা হিট সিগনেচার এমন নিখুঁতভাবে শনাক্ত করে যে আধুনিক কোনো পাল্টা প্রতিরোধ ব্যবস্থায় একে আটকাতে পারে না। যদিও ইরান দাবি করেছে তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে এই বিমান নামিয়েছে, কিন্তু ধ্বংসাবশেষের আলামত রাশিয়ার পুতিনের পাঠানো চালানোর দিকে আঙুল তুলছে। গোয়েন্দা তথ্য বলছে যুদ্ধের ঠিক আগে ইরান ও রাশিয়ার মধ্যে 450 মিলিয়ন পাউন্ডের একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে 500টি বিধ্বংসী লঞ্চার এবং 25,500টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর একটি বড় অংশ ইতিমধ্যেই ইরানের হাতে পৌঁছে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন বিমান বাহিনীর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর সংখ্যা। যেখানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র আধুনিক যুদ্ধ বিমানের উপর নির্ভর করে, সেখানে ইরান এখন রাশিয়ার পাঠানো এই হাজার হাজার সাশ্রয়ী অথচ প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র দিয়ে আকাশপথকে একটি মরণ ফাঁদে পরিণত করেছে। F-15 বিমানটি ভূপাতিত হওয়ার পর পাইলট ও একজন উচ্চপদস্থ কর্নেলকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী একটি বড় ধরনের দুঃসাহসিক অভিযান চালায়। ডোনাল্ড ট্রাম্প একে ইতিহাসের অন্যতম সাহসী অভিযান বলে আখ্যা দিলেও মাঠ পর্যায়ের চিত্র ছিল ভিন্ন। ইরান দাবি করেছে এই উদ্ধার অভিযানটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের রিপোর্ট অনুযায়ী মার্কিন সেনারা যখন হেলিকপ্টার ও MC-130J কমান্ডো 2 পরিবহন বিমান নিয়ে উদ্ধার করতে আসে, তখন ইরানি বাহিনী পাল্টা আক্রমণ চালায়। এতে আমেরিকার অন্তত দুটি $100 মিলিয়ন মূল্যের MC-130J বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। এটি মার্কিন স্পেশাল অপারেশন ফোর্সের জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বস্তুগত ক্ষতি। এই পরাজয়ের গ্লানি ঢাকতে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে নরকের আগুনে পোড়ানোর হুমকি দিয়েছেন। বিশেষ করে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বর্তমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে তারা একটি কঠোর অবরোধ আরোপ করে রেখেছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহকে ঝুঁকির মুখে ফেলেছে। ইরান কেবল F-15 নয়, একটি A-10 ওয়ার্থহগ এবং দুটি MQ-9 রিপার ড্রোন নামিয়ে দেওয়ারও দাবি করেছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমান হামলার মাধ্যমে ইরানকে দমাতে চাইলেও রাশিয়ার দেওয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের প্রতিটি পদক্ষেপকে প্রতিহত করছে। মধ্যপ্রাচ্যের মরুদ্যানে এখন আর শান্তির বাতাস নেই। চারদিকে শুধু যুদ্ধের দাবানল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর ইসরায়েলের ক্রমাগত সামরিক অভিযানের মুখে ইরান এখন এক অগ্নিগর্ভ রণক্ষেত্র। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই বিশ্বের দরবারে এক চরম সতর্কবার্তা পাঠিয়েছে ক্রেমলিন। মস্কোর স্পষ্ট দাবি, পুরো পশ্চিম এশিয়া এখন কার্যত দাউ দাউ করে জ্বলছে এবং এই আগুনের লেলিহান শিখা যে কোনো মুহূর্তে বিশ্ব অর্থনীতিকে ভস্মীভূত করে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর এবং আক্রমণাত্মক ভাষায় ইরানকে হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি অবিলম্বে বিশ্ব তেলের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী উন্মুক্ত না করে, তবে তাদের পাওয়ার প্ল্যান্ট এবং সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই ডে অফ ডিস্ট্রাকশন বা ধ্বংসের দিনের হুমকির জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি কোনো মন্তব্য না করলেও তার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ পশ্চিমাদের এক হাত নিয়েছেন। ল্যাভরভ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েল ইরানের ওপর যে একতরফা আগ্রাসন চালিয়েছে, এটি তারই নেতিবাচক পরিণতি। তিনি প্রশ্ন তুলেছেন, যুদ্ধের ডামাডোল বাজিয়ে কিভাবে একটি দেশের কাছ থেকে স্বাভাবিক নৌ চলাচলের নিশ্চয়তা আশা করা যায়। মস্কোর মতে আলোচনার টেবিলে বসার আগে যুদ্ধের দামামা বন্ধ করা জরুরি। ইরানের দুই প্রধান মিত্র রাশিয়া ও চীন এখন পর্দার আড়ালে একজোট হয়ে কাজ করছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি ভারসাম্যপূর্ণ বিশ্ব প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। তাদের বার্তা একটাই, এই লড়াই এখনই থামাতে হবে। চীন ও রাশিয়া মনে করে হরমুজ প্রণালীর সংকট সমাধানের একমাত্র পথ হলো যুদ্ধবিরতি, কোনো সামরিক হুমকি বা আলটিমেটাম নয়। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, ইসরায়েলের 50টিরও বেশি জ্বালানি কেন্দ্রে নির্ভুল আঘাত হানার জন্য রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। মস্কো এই অভিযোগ সরাসরি স্বীকার না করলেও রণক্ষেত্রে ইরানের সাফল্যের পেছনে যে রুশ মস্তিষ্কের ছায়া রয়েছে তা এখন ওপেন সিক্রেট। হরমুজ প্রণালী, বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান বর্তমানে এই রুটটিতে আংশিক অবরোধ আরোপ করে রেখেছে। ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই নৌ চলাচল স্বাভাবিক হতে হবে। কিন্তু ল্যাভরভ মনে করিয়ে দিয়েছেন যে 1982 সালের রাষ্ট্রসংঘের সমুদ্র আইন অনুযায়ী শান্তি থাকলেই কেবল নৌ চলাচলের নিয়মগুলো কার্যকর হয়, যুদ্ধের সময় নয়। ফলে যতক্ষণ না আমেরিকা ও ইসরায়েল তাদের হামলা বন্ধ করছে, ততক্ষণ হরমুজ প্রণালীর জট খোলার কোনো সম্ভাবনা নেই।
মস্কোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক রুদ্ধদ্বার বৈঠকের পর ল্যাভরভ হুঁশিয়ারি দিয়েছেন যে এই সংকট কেবল মধ্যপ্রাচ্যের নয়, এটি একটি বৈশ্বিক ভূ রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুটিও এই বড় যুদ্ধের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। তিনি স্পষ্ট করেছেন, ইরান এখানে আক্রান্ত পক্ষ এবং তাদের উপর চাপ সৃষ্টি করে বা তাদের শত্রু হিসেবে চিহ্নিত করে কোনো সমাধান আসবে না। বর্তমানে উপসাগরীয় দেশগুলো ইরাক, জর্ডান, সিরিয়া এবং লেবানন সবাই এই যুদ্ধের ভয়াবহতার অপেক্ষায় প্রহর গুনছে। আটলান্টিক পেরিয়ে দোরগোড়ায় যুদ্ধ, রণক্ষেত্র কি এবার নিউ ইয়র্ক, ওয়াশিংটন? বিশ্ব রাজনীতি এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যার অগ্ন্যুৎপাত যে কোনো মুহূর্তে মানচিত্র বদলে দিতে পারে। গত কয়েক দশকের ছায়াযুদ্ধ ও স্নায়ুযুদ্ধ পেছনে ফেলে আমেরিকা এবং ইরান এখন সরাসরি এক মহাপ্রলয়ের মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নরকের স্বাদ দেখানোর হুমকির পর তেহরানের পাল্টা হুঁশিয়ারি বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। এবার সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের মরুভূমিতে সীমাবদ্ধ নেই। ইরানের নিশানায় সরাসরি আমেরিকার মূল ভূখণ্ড, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলসের মতো মহানগরীগুলো। ট্রাম্পের আলটিমেটাম, ব্রিজ ও পাওয়ার প্ল্যান্ট ডে। ঘটনার সূত্রপাত গত 5 এপ্রিল, যখন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক নজিরবিহীন আলটিমেটাম জারি করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, 7 এপ্রিলের মধ্যে ইরান যদি আন্তর্জাতিক বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার না করে, তবে মার্কিন বিমান বাহিনী ইরানের মেরুদণ্ড ভেঙে দেবে। ট্রাম্পের ভাষায়, মঙ্গলবার হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজ ধ্বংসের দিন। তোমরা যদি সেই পাগলামি বন্ধ না করো, তবে নরকের আগুনে জ্বলতে হবে। এই হুমকি কেবল কূটনৈতিক চাপ নয়, বরং এক সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী মার্কিন আধিপত্য বজায় রাখার শেষ চেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের হুমকির জবাবে ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। ইরানি সামরিক কমান্ডার আলী আবদাহি আলিয়াবাদী ট্রাম্পের বক্তব্যকে বেপরোয়া এবং হতাশাগ্রস্ত এক ব্যক্তির প্রলাপ বলে অভিহিত করেছেন। কিন্তু তেহরানের রাজপথের চিত্র বলছে অন্য কথা। এনকালাব স্কোয়ারে বিশাল বিলবোর্ডে মার্কিন যুদ্ধজাহাজকে মাছ ধরার জালে আটকে ফেলার প্রতীকী ছবি যুদ্ধের উন্মাদনাকে আরো উস্কে দিচ্ছে। ইরান এবার ইঙ্গিত দিচ্ছে অপ্রতিসম যুদ্ধের, যেখানে সাইবার হামলা থেকে শুরু করে আমেরিকার ভেতরে গোপন নেটওয়ার্কের মাধ্যমে অস্থিরতা তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। জ্বালানি যুদ্ধ ও বৈশ্বিক অর্থনীতির নাভিশ্বাস, এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইতোমধ্যে জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে। এর ওপর ইরান যদি বাব আল মানদেব প্রণালীও বন্ধ করে দেয়, তবে বিশ্ব বাণিজ্যের প্রায় 14% অচল হয়ে পড়বে। ইউরোপ ও এশিয়ার সাপ্লাই চেইন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সাধারণ মানুষ এখন কেবল যুদ্ধের আশঙ্কায় নয়, বরং মুদ্রাস্ফীতি আর অভাবের আতঙ্কেও দিন কাটাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বক্তব্য পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। তিনি কূটনৈতিক আলোচনার চেয়ে সামরিক শক্তির উপরই বেশি জোর দিচ্ছেন। হেগসেথের সাফ কথা, প্রয়োজনে আমরা বোমার মাধ্যমে আলোচনা চালিয়ে যাব। অন্যদিকে ইরান আংশিক সমঝোতায় রাজি নয়। তাদের দাবি স্পষ্ট, এতদিনের অর্থনৈতিক ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনীর চিরস্থায়ী প্রস্থান। মধ্যপ্রাচ্যের আকাশ এখন পশ্চিমা প্রযুক্তির শ্মশান ঘাটে পরিণত হয়েছে। যে অজেয় বিমান বাহিনীর দাপটে গত কয়েক দশক ইসরায়েল ও আমেরিকা এই অঞ্চল শাসন করেছে, ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। গত 2 এপ্রিল কিশ দ্বীপের কাছে একটি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা সামরিক ইতিহাসে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এই ধ্বংসযজ্ঞের খবরটি চাউর হতেই ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক মহলে হাহাকার শুরু হয়েছে। অজেয় F-16 এখন মাটির সাথে মিশে ছাই। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী ইরান এই সংঘাতের অন্যতম বড় বিমান হামলাটি সফলভাবে সম্পন্ন করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ভূপাতিত হওয়া বিমানটি আমেরিকার নাকি ইসরায়েলের তা এখনো রহস্যে ঘেরা। আমেরিকার কাছে অত্যাধুনিক F-16V থাকলেও ইসরায়েলের পুরনো মডেলের F-16 বিমানগুলো ইরানের রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাছে অত্যন্ত সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ইনফ্রারেড গাইডেড ক্ষেপণাস্ত্রগুলো এখন এতটাই নিখুঁত যে পশ্চিমা বিশ্বের কোনো নন স্টেলথ বিমানই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। কিশ দ্বীপের আকাশে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলট প্যারাশুট নিয়ে ইরানের মাটিতে নামতে বাধ্য হন, যার ভাগ্য এখনো অনিশ্চিত।
আকাশপথে আধিপত্য হারালো পশ্চিমারা। এই যুদ্ধ কেবল একটি বা দুটি বিমানের ক্ষতি নয়, বরং এটি একটি গভীর কৌশলগত পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। গোয়েন্দা তথ্য বলছে, আমেরিকা ও ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসায় তারা এখন ইরানের ওপর হামলা করতে মাটির খুব কাছাকাছি আসতে বাধ্য হচ্ছে। আর এই সুযোগেই ইরান তাদের সাধারণ গ্র্যাভিটি বোমা বহনকারী বিমানগুলোকে একের পর এক শিকার করছে। পরিসংখ্যান বলছে, শিউরে ওঠার মতো তথ্য, আমেরিকা ও ইসরায়েল একাধিক F-16, F-15 এবং F-18 যুদ্ধ বিমান হারিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে অন্তত 17টি ঘাতক MQ-9 রিপার ড্রোন। এমনকি গত 19 মার্চ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35ও ইরানের গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার স্প্লিন্টারে পাইলট গুরুতর আহত হন। এই ধারাবাহিক ক্ষতির ফলে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ইরান সীমান্তের গভীরে হামলা চালানো প্রায় বন্ধ করে দিয়েছে আমেরিকা। ইরানের ইস্পাহান প্রদেশের এক পরিত্যক্ত বিমানবন্দরে মার্কিন বাহিনীর এক দুঃসাহসিক উদ্ধার অভিযানকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। একটি ভূপাতিত হওয়া F-15E স্ট্রাইক ইগলের পাইলটকে উদ্ধার করতে গিয়ে মার্কিন স্পেশাল ফোর্সের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তাকে চরম পরাজয় বলে আখ্যা দিয়েছে। ইরানের কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি দাবি করেছেন, এই উদ্ধার অভিযানের ছলে আমেরিকা আসলে পালানোর পথ খুঁজছিল। ইরানের হামলায় সেখানে আমেরিকার দুটি বিশাল C-130 কার্গো বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়ে ছাই হয়ে গেছে। যদিও আমেরিকা দাবি করেছে কারিগরি ত্রুটির কারণে তারা নিজেরাই এই বিমানগুলো ধ্বংস করেছে, কিন্তু পোড়া ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও ইরান বিশ্ববাসীকে দেখিয়ে প্রমাণ করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তেজ কতখানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যর্থতাকে ইতিহাসের শ্রেষ্ঠ সাহসী উদ্ধার অভিযান বলে প্রচারণা চালালেও ইরানকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উড়িয়ে দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর মতে, ট্রাম্প আসলে ময়দানের শোচনীয় পরাজয় ঢাকতে মিথ্যার আশ্রয় নিচ্ছেন।